বিজেপি জোটের বিহার জয়ের পর সংসদে প্রথম অধিবেশন। কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর প্রধানমন্ত্রীর গলায়। পাল্টা সরব বিরোধীরাও। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को। रणनीति बदले। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। বিহার বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়, তারপর সংসদে প্রথম অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনের শুরুতেই চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट को निकालने के लिए उपयोग किया जा रहा है। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি। একাধিক রাজ্যে এসআইআর এর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। এসআইআর এর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন 1 সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদের শাসককে ঘিরতে কোমর বাঁধছে বিরোধীরা। পিছিয়ে নেই শাসক শিবিরও। চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী। বোঝাই যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ। নিউজ 18 বাংলা। এসআইআর ঘিরে গরম বাংলা। সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ বিরোধী দলনেতার। তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা আসরে তৃণমূল। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব। এটা তো বিহার মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো। আগামী 6 মাস তো বাঙালির সময়। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে। এই ভয়ে, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার একগুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সামনে বিরোধী দলনেতা। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন,
সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। না না, এইসব নাটক করতে গেছেন। শুনুন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে 30-40 জন ওপরে উঠে ঘাড় নেড়ে কি কথা বললেন আমি জানি না। ইলেকশন কমিশনে কি হচ্ছে, কত শতাংশ কি হলো, সব তো আগে থেকেই বলেন। আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি, কি ব্যাপার আমরা জানি না। এটা সম্পূর্ণটাই একটা নাটক। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এই বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন, আপনারা বলেছিলেন এসআইআর চাই, তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই? এসআইআর ঘিরে সংঘাত, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। 26শে ভোট, এখন থেকেই হাওয়া গরম। না 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। নিউজ 18 বাংলা। এসআইআরে অফিসারদের হুমকি কমিশনের, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআরের নামে অফিসারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঠিক কি অভিযোগ সামনে আনা হয়েছে? দেখো, জেলা শাসকদের সঙ্গে বৈঠক ছিল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তে। সেই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকেই নাম না করে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেন যে এসআইআর এর নাম করে অফিসারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অফিসারদের নিয়ে মিটিং করা হচ্ছে। বলা হচ্ছে চাকরি খেয়ে নেবে, জেলে পাঠাবে, সাসপেন্ড করবে। ওরা কি চাকরি দিয়েছে? এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তখনই তিনি আশ্বস্ত করে বলেন যে সরকার তাদের পাশে রয়েছে, ভয় পেতে হবে না। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন যে তুমি কেন এত ভয় পেয়েছো, ভয় পেও না। পাশাপাশি মুখ্যমন্ত্রী বৈঠকে এটাও বলেন যে কিছু অবসরপ্রাপ্ত অফিসারকে নিয়ে এসেছে ভয় দেখানোর জন্য। সব মিলিয়ে নাম না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন বিকেল 4:30 থেকে, সেই বৈঠক চলাকালীন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের উদ্দেশ্যে এই মন্তব্য রাখেন এবং এই বার্তা দেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। সিইও দফতরের সামনে স্লোগান যুদ্ধ। সিইও দফতরের সামনে স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএলওদের স্লোগানিং। বিএলওদের স্লোগান পাল্টা স্লোগান বিজেপির। আর এই নিয়ে দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি। কোথায় ছিল বিজেপি? আমাদের বিজেপির অঙ্গুলানে আমাদের বন্ধুরা দিকে দিকে মরছে। বিজেপি কি করতে এসছে? বিজেপির দলাল ইসিআই অঙ্গুলানে এই কাজ হচ্ছে। বিজেপির অঙ্গুলানে আমাদের বন্ধুরা যখন দিকে দিকে মরছিল তখন কোথায় ছিল? শুভেন্দু অধিকারী এসেছে নির্বাচন কমিশনের গট-আপ গেম খেলতে। এখানে বিএলওরা মরছে, বিএলওদের অবস্থা খারাপ হচ্ছে, তাদেরকে মানসিক শারীরিক চাপে অসুস্থ হয়ে পড়ছে। আর এখানে দালালি করতে এসছে নির্বাচন কমিশনের সঙ্গে গট-আপ গেম খেলতে এসছে। আমরা পশ্চিমবঙ্গে বিএলওরা মানবো না। এটা
আমাদের বিক্ষোভ একটা কারণেই যে বিএলওদের যে কাজের সময়সীমা, সেই সময়সীমা যে 7 দিন যথেষ্ট নয়। 2 বছরের কাজ কখনোই 1 মাস 7 দিনে শেষ করা সম্ভব নয়। আমরা চাই কমপক্ষে 2 মাস এই সময় বৃদ্ধি করা হোক, এই দাবিতে এসেছি। এবং আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বিজেপির দালালরা হঠাৎ করে মুখ দেখাচ্ছে এবং তারা ঢুকে যাচ্ছে। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, সিও কে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে, ওইটা দেখান। আমরা এসব বস্তু আমরা জানি, আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। বিজেপির বিএলএ বাড়িতে 5 জন ভোটার, অথচ পেয়েছেন 6টি এসআইআর ফর্ম। নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার শান্তিপুর, এখানকার 60 নম্বর বুথ এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র রায়, তার 2 ছেলে, এক ছেলে গোবিন্দ বিজেপির বিএলএ, বাড়িতে 5 জন ভোটার, তাই 5টি এসআইআর ফর্ম পাওয়ার কথা। অভিযোগ সেখানে গিয়েছে 6টি শান্তনু রায়ের নামে। বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসে, এটাকে তো আমরা চিনি না বা জানি না, এটার জন্য আমাদের সমস্যা। 2 ভাই একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও বলেছে তোমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নামটা কেটে যাবে। আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন, তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। বিএলও 5টির জায়গায় 6টা ফর্ম হাতে পেয়েছিল, আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই। আলিপুরদুয়ারের শামুকতলার তুরতুরি গ্রাম, এখানকার বাসিন্দা মহিদুল হক। অভিযোগ, তাকে বাবা সাজিয়ে আগে ভোটার তালিকায় নাম তুলেছেন মঞ্জুর হক, এবার এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। ভোটার তালিকায় নাম তুলেছেন? হ্যাঁ। কার ডকুমেন্টস দিয়ে? মহিদুল হক। কি হয় আপনার? আপনার আপন বাবা নাকি পালিত বাবা? না, আমাকে ছোট থেকে পাইলে বড় করছে, বিয়ে টিয়ে দিছে। ছোট থেকে যখন বড় করছে, মানুষ করছে, তো প্রমাণ তো ওকেই চিনি আমি, অন্য জনকে তো আর চিনি না। জন্ম না দোক, আমাকে তো কর্ম করছে। কোথা থেকে নিয়ে আসছিলেন? বিহার থেকে। আমার অধীনেই এতদিন ছিল, ছোট থেকে বড় হলো, বিয়ে শাদী দিলাম, আলাদা জমি কিনে বাড়ি করে দিলাম। হ্যাঁ, সরকারিভাবে তো আমার ডকুমেন্টস দিয়ে ওনার ভোটার ইয়েটা করা হয়েছে, এসআইআর ফর্ম পাইছে, ফিল আপ করা হয়েছে। হ্যাঁ, ফিল আপ করে দিয়েছে। আপনার ডকুমেন্টস দিয়ে? হ্যাঁ, আমার ডকুমেন্টস দিয়ে। পশ্চিম বর্ধমানের কুলটি, এখানে 3টি বুথ মিলিয়ে প্রায় 200 ভোটারের হদিশ নেই বলে অভিযোগ, তাই এসআইআর ফর্ম দিতে পারেননি বিএলও। যারা এসআইআর ফর্ম ফিল আপ করেননি তাদের সচেতন করতে চলে মাইকিং। বিএলও বারবার আপনাদের বাড়িতে যাওয়া সত্ত্বেও আপনাদেরকে পায়নি। আমাদের বিএলও আপনাদের বাড়িতে যাবে, ফর্ম সংগ্রহ করুন এবং যথাযথ উপায়ে পূরণ করুন এবং জমা করুন। 70 জনের মতো এখনো খুঁজে পাওয়া যায়নি, তারা এলাকায় ঠিকমতো ট্রেস করা যাচ্ছে না। আমি তো নতুন বিএলও, আমি ট্রেস করেছি, আমার বিএলএরা সাহায্য করেছে এবং আমাদের স্যাররা সাহায্য করেছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পাওয়া যায় না। এরপরে আসতে পারে তারা। হুগলির চাঁপদানি, এখানেও একাধিক ভোটারের হদিশ মেলেনি বলে অভিযোগ, তাই বিভিন্ন জায়গায় নোটিশ সাটিয়ে দেন বিএলও। লিস্ট আমাদের বিএলও সাহেব, মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে, সঠিক ভোটার তালিকা তৈরি হোক, এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক। নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। তাদের বক্তব্য, আদিবাসীরা দেশের আদি নাগরিক, তাদের কেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে? বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতোরা গ্রাম পঞ্চায়েত, এখানকার ভেদুয়াশোল সহ বেশ কয়েকটি গ্রামে আদিবাসীদের বাস। তাদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও, কিন্তু আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে নারাজ। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কাজ ধরেছি। এই দেশে 2 ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার।
তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম 95 সালে, ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরো অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। এসআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে। আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো তোমরা বাঁকুড়া জেলা প্রশাসনের বক্তব্য, আদিবাসীদের বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপের চেষ্টা করা হবে। রানীবাঁধের এই যে 30-40টি পরিবার যে সমস্ত কথা বলছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। 2024 সালেও তারা কিন্তু ভোট দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে, একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি। যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্যর কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাংলাদেশের কোর্টে জামিন পেলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। জামিন পেলেন আরও 2 পরিযায়ী শ্রমিক সহ 6 জন। বাংলায় কথা বলায় গত জুন মাসে তাদের আটক করে দিল্লি পুলিশ। বাংলাদেশের সন্দেহে জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। প্রায় 6 মাস ধরে সেখানকার জেলে বন্দী ছিলেন, শেষমেশ জেল মুক্তি। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকম অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই। জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডের সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ 6 জন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকম অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই। জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বেরোতে পারতাম না। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে আবার বাংলাদেশ পাঠান দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক, এটা একটু যাঞ্চ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে মোদী সরকার, বিজেপি। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা।
অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পেয়েছি, এবং এতদিন ধরে কিসের লেগেছে ওখানে তুলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেলখানায় ভর্তি করে দিলে, আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকান দিলে আমাদের বয়ান তাকান দেখতে দেখতে। নিউজ 18 বাংলা। 26শে জুন 2025 সোনালী সহ 6 জনকে সীমান্ত পারের অভিযোগ, তারপর থেকে কেটে গিয়েছে 6 মাস। 24শে জুন 2025 সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি। 26শে জুন 2025 কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়। 24শে সেপ্টেম্বর 2025 4 সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র। 25শে নভেম্বর 2025 সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ডিসেম্বর 2025 বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর। এদিনই সোনালী বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের।